নমস্কার, আমি তরুণ ঘোষ। বার্তা রুটি গেল গ্রামে গ্রামে, মিত্তির মশাই যাবেন সাগর সঙ্গমে। আর মিত্তির মশাইকে, মিত্তির মশাই হচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। আর সাগর সঙ্গমটা কি? সাগর সঙ্গম হচ্ছে তিনি অন্য দেশে পলায়ন করবেন। এখন মিত্তির মশাই তো কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না। এখন মিত্তির মশাই যারা সাগরেদ আছেন, এই সাগরেদরা গিয়ে ধরেছে এখন গ্রামের মোড়লকে, যে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা করুন। মোড়ল হচ্ছে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। গতকালকে আপনারা সবাই জানেন যে 3 জন মক্কেল ম্যাডাম রিজওয়ানা সমেত গিয়ে তার সকালবেলা তার সব বাড়িতে উপস্থিত, যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে। প্রথমে ছিল 16 জন, এখন শুনছি 34 না 38 জন। এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না। বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন তো ফোনই তোলেনি। ইউনূস সাহেব বারবার ফোন করেছেন, কিন্তু তার যে নিয়োগদাতা, সেই নিয়োগদাতা কিন্তু ফোনই তোলেননি। কি দুঃখের বিষয়। এখন মোড়ল মশাই আর কি করবেন? মোড়ল মশাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার আর কিছু করার নেই। এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন, আমায় তমুক দেশের রাষ্ট্রদূত করে দিন। এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেষ্টা, এই উপদেষ্টাও আমাদের শান্তশিষ্ট ভদ্রলোক, তাকে প্রশ্ন করলেই তিনি বলেন আমি কি করব বলুন, আমি তো কিছুই জানি না, আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে, আমি তো কিছু বলতে পারবো না, কিছু জানি না। আমি এই সবসময় কাঁপছে, বাঁশ পাতার মতো সবসময় কাঁপছে। তিনিও এখন বলছেন উপদেষ্টা পদ ছেড়ে তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন। কতটা ভয়! এখন পলায়নের সমস্ত জোয়ার লেগে গেছে, কে কোথায় পলায়ন করবে। এখন যিনি মোড়ল, মোড়লের বাবা, যিনি কর্তা ব্যক্তি, মিত্তির মশাই, এই মিত্তির মশাই এখন পাগল হয়ে গিয়েছেন। মিত্তির মশাই তো এখন মিত্তির মশাই ফোন কেউ তুলছে না। ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয়। দেশের মানুষও দেখতে পাচ্ছে না, রাজনৈতিক দলগুলো সব মারমার কাটকাট। কোন দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ, মারমার কাটকাট হতে হতে। বুঝতে পারছেন যে দিন ঘনিয়ে আসছে। সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি যো পলায়তি সজীবতি, পলায়ন করুন। আমায় বলতে পারবেন না, আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন, আপনাদের সময় কমে আসছে, পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, আপনারা একেবারে সবাই ল্যাঙ্গর ধরে আপনাদের কুলে মারপিট করবে, আপনাকে বিবস্ত্র করে এই সমস্ত করবে। আমি কিন্তু, আপনারা সাক্ষী আছেন, আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি। দূরদৃষ্টি আছে আমার, এটুকু বলতে হবে আপনাদের। যতই আপনারা প্রথম গুজববাজ বলে আমায় দাগিয়ে দিন না কেন, কিন্তু আমি যা যা বলেছিলাম দেখুন তাই মিলে যাচ্ছে। দেখুন এখন পলায়নের জন্য সব ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মিত্তির মশাই করে এসছেন, মোহাম্মদ ইউনূস, বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের সভায় মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না, মিটিকুলাস প্ল্যান ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম। তাকে পরিচয় করে দিয়েছিলেন, প্রচুর হাততালি কুড়িয়েছিলেন। সে হচ্ছে 1.5 বছর আগের ঘটনা। এই 1.5 বছরের মধ্যে গঙ্গা, পদ্মা, যমুনা দিয়ে অনেক জল টল বয়ে গেছে।
এখন তার যা করার সেই কাজগুলো তিনি করেননি, উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দিয়েছেন। কারখানা নেই, মানে আপনার কর্মহীনের সংখ্যা বাড়ছে, বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বেকারের সংখ্যা বাড়ছে, আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক কষ্টে ভুগছে। আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একেবারে কান্নাকাটি ছুড়ে দিয়েছে, তাদের অবস্থা খুব খারাপ। কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই, ধার ক্রমশ বেড়ে চলেছে। $130 বিলিয়ন টোটাল ধার হয়েছে, $130 বিলিয়ন ধার হয়েছে। তার মানে আপনি যদি 1.5 বছরের হিসেবটা করেন, প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে $16 থেকে $18 বিলিয়ন ধার হয়ে গেছে। ধার মেটাবে কে? এখন তো 16 বিলিয়ন করে ধার হয়ে গেছে, তাহলে শেখ হাসিনা $16 বিলিয়ন কি করে পাচার করেছেন, সে প্রশ্ন তো উঠতেই পারে। এখন তিনি তো তার জবাব দেবেন না, আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপির লাগিয়ে, বিএনপির সঙ্গে এনসিপির লাগিয়ে, সব লাগিয়ে টাগিয়ে দিয়ে একটা প্যাচ কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে নীরবে কাটার চেষ্টা করছেন। সেই জন্য এখন ধরা হয়েছে আমাদের একে কি বলে আপনাদের এনএসএ, খলিলুর রহমান এখন নিমরাজি হচ্ছেন, মানে বলে আমি যাব না, আমি গিয়ে শুধু অপমানিত হব না। এখন এরা জোরাজোরি করছে যেতেই হবে। এই লুপসে সিট দিয়ে গেলে তো পাত্তাই পাবে না, দরজা দিয়ে ঢুকতেই পারবে না। হ্যাঁ, ওই অনুষ্ঠানে, ওই কলম্বিয়ার এই অনুষ্ঠানে ওইটাতে কনক্লেভে ওইখানে যোগ দেবেন, যোগ দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন। যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অজিত দোভালের সঙ্গে তার 2-4টে কথা হতে পারে, কারণ অজিত দোভালের সঙ্গে তার একটা যোগাযোগ আছে। এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন। এখন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে, দেখুন ভারতবর্ষের বিজেপির এখন শক্তি আরো বেড়ে গেছে। প্রথমে মহারাষ্ট্র জিতলো, তারপর হরিয়ানা জিতলো, তারপর ভূমিধস ভোটে হচ্ছে বিহার জিতলো, এবার রয়েছে পশ্চিমবঙ্গ। তা এই অবস্থায় দেশের মানুষ পুরো নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে সমস্ত শুভেচ্ছা জানাচ্ছে। আর নরেন্দ্র মোদী গতকালকে ওই সৌরভ গাঙ্গুলির মতো বিহারে গামছা উড়িয়েছেন, এরম করে সেই ছবিও বেরিয়েছে, বিহারে গামছা উড়াচ্ছেন। আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি, আমি দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমার ঘর নেই, আমার সংসার নেই, আমার কোনো পরিবার নেই, আর আমি হলাম গিয়ে ফকির মানুষ। আজকে আমি আছি, কাল যেদিন আমার ক্ষমতা থাকবে না, ঝোলা তুলবো, ভোলা চলে যাবে। দেশের মানুষ কাকে বিশ্বাস করবে? একজন ফকিরকেই তো বিশ্বাস করবে। তাকে তো দেখেছে একদিন ধরে তার সিম্পল জীবনযাপন, মানুষের সঙ্গে তার ব্যবহার, প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মোদিজির উপরেতে মানুষের প্রত্যাশাটা আরো বেড়ে গেছে। ফলে এই যে শাকালাকা বুম বুম হওয়ার যে সম্ভাবনাটা আছে, এই শাকালাকা বুম বুম খুব শিগগিরই হবে, কারণ এটা খলিলুর রহমান জানেন। আর জানেন বলেই তিনি মুখ পোড়াবার জন্য তিনি এখানে আসতে রাজি হচ্ছেন না। নিমরাজি, মানে রাজি হচ্ছেন না, এরা চাপ দিচ্ছে, এই করছে ওই করছে, এই সমস্ত চলছে। তবে একেবারে অনলাইনার যেটা হলো, মিত্তির মশাই চলিলেন সাগর সঙ্গমে, এখন সবাই মোড়লকে ধরিয়াছে। মোড়ল বলিলেন আমার কিছু করার নাই। মিত্তির মশাই বলেছেন, আমার মিত্তির মশাই মানে মিত্তির মশাইয়ের যে মিত্তির মশাই, মিত্তির মশাই হচ্ছে গিয়ে আমাদের বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন এবং ডিপ স্টেট এবং মার্কিন কংগ্রেস, তারা বলে দিয়েছে এই ব্যাপারের মধ্যে আমরা আর কিছু নেই, আমাদের কাজ হয়ে গিয়েছে, আমাদের সম্পর্ক মিটে গিয়েছে। বলেছি না, ডিপ স্টেটের কাজ হয়ে গেলে ডিপ স্টেট কাউকে ছাড়ে না, চেনে না। ডিপ স্টেট লাথি মেরে সরিয়ে দেবে, তার কাজ হয়ে গেছে। আর এখানে তো কাজই হয়নি, তার কাজ করতে গিয়ে তাকে আরো বেকাজ করে দিয়েছে।
ফলে মিত্তির মশাই সাগর সঙ্গমে হয়তো যাওয়া হচ্ছে না। হ্যাঁ, একটা শোনা যাচ্ছে ইস্তিবুলে তিনি যেতে পারেন, সেখানে $80 বিলিয়ন তারা সব ওখানে জমি টমি কিনেছে, ব্যবসা পত্রে খাটিয়েছে, সেখানে টাকা দিলে থাকা যায়। এখন ইস্তিমুর যদি জায়গা হয় তাহলে ইস্তিমুর, না হলে পাকিস্তান। আর পাকিস্তানে গেলে পাকিস্তানে তো এখন তো অবস্থা জানেন, যে কোনো দিন দামাদ্দাম মস্ত কালান্দার হয়ে যেতে পারে। আর এখানে হবে হ্যাপি হোলি। হ্যাপি হোলি যে কোনো দিন হবে, সেটা আমি বলবো বিকেল বেলাতে, এখন নয়। হ্যাঁ, সবকিছু সময় থাকে, বিকেল বেলা হলো হ্যাপি হোলির সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, এমন কিছু ঘটনা ঘটছে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে। বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর, কিন্তু এগুলো নিয়ে কথা বলা প্রতিটি নাগরিকের জন্য ফরজে আইন, এটা বলতে হবে। এবং আমরা যে যার অবস্থান থেকে যা জানি এবং যা বুঝি, এই জিনিসগুলো আমাদের অন্যান্য যে সকল ভাই আছেন, বোন আছেন, তাদেরকে বলতে হবে এবং জনমত গঠন করতে হবে। প্রথম কথা হলো যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, কূটনৈতিকভাবে যে দুরবস্থার মধ্যে পড়েছে, বিশ্বাস করেন ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি সাক্ষ্য দিচ্ছি, এরকম সংকট গত 1000 বছর আগে কখনো হয়নি। আমাদের যে অর্থনৈতিক একটা ভিত্তি গড়ে উঠেছিল আওয়ামী লীগ জমানাতে, বিশেষ করে 2022-23 সন অবধি, সেটা রীতিমতো এখন আমাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। এই মুহূর্তে প্রায় $130 বিলিয়ন মতো আমাদের বৈদেশিক ঋণ আছে। আবার বলছি, $130 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে 30 বা 32 বিলিয়ন মতো। তাহলে আমাদের বিদেশি ঋণ আছে $130 বিলিয়ন বা 32 বিলিয়ন, মোরাল্লেস এরকম। তো শেখ হাসিনা যে সময়টাতে এই দেশটা রেখে গিয়েছিলেন, গত 14 মাসে দেখা গেল গড়ে অলমোস্ট $18 থেকে $20 বিলিয়ন আমাদের এই ঋণ নতুন করে বেড়েছে। 2 নম্বর হলো যে আমাদের যে এক্সপোর্ট প্লাস আমাদের যে লোকাল কর্মসংস্থানের যে একটা চক্র আছে, অর্থনীতির চাকা আছে, এটা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই মুহূর্তে যেটা আছে সেটা হলো সরকারের খাত হিসেবে কেবলমাত্র আমাদের জনগণের উপর যে সরকারের লেভিগুলো আছে, ট্যাক্সগুলো আছে, সেই ট্যাক্স কালেকশন করার হাতিয়ার আছে, কিন্তু আয় না থাকলে তো ট্যাক্স দিতে পারবেন না আপনি। ফলে ইনকাম ট্যাক্স, ভ্যাট, আমদানি শুল্ক, এগুলোর উপর সরকারকে নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে জনগণ তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা যে অবস্থার মধ্যে পৌঁছে গেছে, আপনি সব জায়গাতেই কান্নারোল পাবেন। ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, মানে প্রত্যেকটা মানুষ যন্ত্রণায়, সুতীব্র যন্ত্রণায় তারা যেভাবে কাতরাচ্ছে, এই কান্না, এই বেদনা, এই হাহাকারে জাতিকে কোথায় নিয়ে যায়, কোনো অনির্ধারিত গন্তব্যে নিয়ে যায় আমরা জানি না। এরপর যেটা হলো যে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক যারা শক্তি আছেন, বিশ্বাস করেন কোনো রাজনৈতিক শক্তির মধ্যে এই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার মতো, জাতির মধ্যে একটা আশা সঞ্চার করার জন্য হ্যামিলনের বাঁশিওয়ালার মতো করে সবাইকে মোহাবিষ্ট করার মতো একজন সিঙ্গেল নেতা রাজনৈতিক অঙ্গনে নেই। বরং এই রাজনৈতিক অঙ্গনে এখন এত বিরক্তিকর লোকের আমদানি হয়েছে, এদের অনেককে দেখলে মেজাজ ঠিক রাখা যায় না। এরা যখন এসে বলে আমি আপনাদের নেতা, তখন আপনার মেজাজটা কেমন লাগে আপনি একবার একটু চিন্তা করুন। নেতাকে দেখলে তো নেতা বলবে না, তো দেখলেই মনে হবে সে নেতা। তো এরকম অনেক রাজনৈতিক অঙ্গনে যাদের নেতৃত্বের যোগ্যতা তো দূরের কথা, মানে আকার আকৃতি, চেহারা, সুরত, কথাবার্তা, শিক্ষা দীক্ষা, কর্মকাণ্ড, এমনভাবে এই রাজনৈতিক অঙ্গনে কিছু মানুষ, সাধারণ মানুষের মধ্যে বিরক্তি তৈরি করে ফেলেছে যে মানুষ ক্রমশ ধৈর্যহারা হয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গন গেল, অর্থনৈতিক অঙ্গনের কথা, ব্যবসা বাণিজ্যের কথা আগে বললাম। এরপরে আমাদের যে কূটনৈতিক সমস্যা প্লাস নিরাপত্তাজনিত সমস্যা। তো নিরাপত্তাজনিত সমস্যায় ধরেন দেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে, পুলিশ, আনসার, ভিডিপি, বিজিবি, তারপর একেবারে সর্বোচ্চ পর্যায়ে মিলিটারি, প্রত্যেকটা জায়গায় গত 14 মাসে
এমন একটা অবস্থা তৈরি হয়েছে, বিশ্বাস করেন আল্লাহ আমাদের এই দেশটা যে এখনও কীভাবে টিকে আছে, হয়তো 18 কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ নিরপরাধ। তারা নামাজ কালাম পড়ে, দোয়া দরুদ পড়ে, বা মন্দিরে যায়, গির্জাতে যায়, প্যাগোডাতে যায়। এই নিরীহ মানুষদের কারণে আমরা বেঁচে আছি। আদারওয়াইজ এটা মানে এখন যে দুর্বল শাসন ব্যবস্থা, সেই দুর্বল শাসন ব্যবস্থায় না মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, না পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, না কোর্ট কাচারি, কোনোটা গণতন্ত্র, আধুনিক রাষ্ট্র, তাদের যে একেবারে সর্বনিম্ন মান রয়েছে সেই মানদণ্ডের পর্যায়ে নেই। ফলে এখান থেকে একটা হাহাকার তৈরি হয়ে গেছে। এরপরে যে ভয়ঙ্কর যে অবস্থা, সেটা হলো আমাদের সীমান্তগুলোতে রীতিমতো একটা সীমান্তে যুদ্ধ চলছে, আমাদের সঙ্গে নয়, তবে সে যুদ্ধের আজ আমাদের গায়ে লাগছে দীর্ঘদিন ধরে। মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি, এবং আমাদেরকে এই যুদ্ধের মধ্যে জড়ানোর জন্য যে মহাযজ্ঞ চলছে, তার ফলে কি হলো যে আমরা আমাদের সীমান্তের এপারে বসে, নাপ নদীর এপারে বসে আমরা সুস্থ থাকতে পারছি না। আমাদের মধ্যে এই নতুন সরকার আসার পর কি হলো, রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাবে, বিরাট বড় বড় কথাবার্তা। এখন দেখা গেল রোহিঙ্গাদের ফেরত নিয়ে অত দূরের কথা, উল্টো আরও 3-4 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেল, এবং আরও প্রায় 1 লাখ 2 রোহিঙ্গা সীমান্তের ওপারে বসে আছে বাংলাদেশে ঢোকার জন্য। এই মুহূর্তে প্রায় 14-15 লাখ রোহিঙ্গা ছিল, যেটা আগে ছিল 11-12 লাখ। এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়ানো, পড়ানো, তাদের অধিকার রক্ষা, এবং এদেরকে দেখা সাক্ষাৎ করার জন্য যে সকল কুমির আসে, মানে আদর আপ্যায়ন করার জন্য জাতিসংঘ আসছে, ইউএসএড আসছে, আমেরিকা আসছে, এসে মূলত আমাদেরকে বাস দেওয়ার জন্য তারা একটার পর একটা গিট্টু লাগিয়ে দিচ্ছে। অবস্থা এমন হয়ে যাচ্ছে যে আমরা এই নিজ দেশে কখন রোহিঙ্গা হয়ে যাই, আর রোহিঙ্গারা কখন ক্ষমতা দখল করে ফেলে, জাস্ট লাইক ইসরায়েলের মতো। এটা কিন্তু একটা ভয়াবহ আতঙ্ক। যারা কক্সবাজার আছেন, উখিয়া, টেকনাফ এই অঞ্চলে আছেন, চট্টগ্রামে আছেন, বান্দরবন, তারপরে খাগড়াছড়ি, সেখানে পাহাড়ি বলেন, বাঙালি বলেন, সবার মধ্যে এই রোহিঙ্গা আতঙ্ক এবং আরাকান আর্মির আতঙ্ক কিভাবে তাদেরকে নির্ঘুম রাখছে একমাত্র ভুক্তভোগীরা বলতে পারেন। অন্যদিকে ভারত যেভাবে শূন্য সমাবেশ করছে সীমান্তে, এবং ভারতীয় পত্র পত্রিকা যেভাবে বাংলাদেশ বিরোধী, যাকে বলা হয়, প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, যেভাবে যুদ্ধের দামামা বাজছে, তাতে করে ভারত এবং পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা চলছে সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত, এবং যে কয়টি যুদ্ধ হয়েছে, ঠিক ওইরকম একটা পরিস্থিতি এখন আমাদের বেশ কয়েকটি সীমান্তে, আসাম সীমান্তে, ত্রিপুরা সীমান্তে, এরপর শিলিগুড়ি করিডর যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাগুলোতে, অর্থাৎ কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, রংপুর, এই পুরো বেল্টার মধ্যে মানুষকে, মানে মানুষের মধ্যে যাদের মধ্যে ন্যূনতম জাতীয়তা বোধ আছে এবং দেশপ্রেম রয়েছে, তারা সীমান্তের অপর প্রান্তে স্পষ্টতভাবেই ভারতের যে রণদামামা, সেই রণদামামা দেখতে পাচ্ছেন। আমরা জানি যে আমাদের যে রাজনৈতিক সংকট, সেই রাজনৈতিক সংকটে আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আওয়ামী লীগের মূল নেতৃত্ব এখন ভারতে আছে, এবং ভারত সরকার তাদেরকে তাদের কবজায় রেখে যেভাবে নিজেদের স্বার্থ আদায় করা যায় তারা তো সেই কাজই করবে। যেভাবে ইরানে হয়েছিল, মানে ঠিক একটা রেভলিউশন হয়ে গেল, গণতান্ত্রিক রেভলিউশন, এবং সেখানে প্রধানমন্ত্রী হয়ে গেলেন মোসাদ্দেক, এবং তার জনপ্রিয়তার কাছে রেজা শাহ পাহলভি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। আমেরিকা ধীরে সুস্থে সময় নিয়ে আবার কাউন্টার বিপ্লব ঘটালো এবং মোসাদ্দেককে আউট করে সেখানে রেজা শাহ পাহলভিকে আবার সেখানে বসালো। তো এটা যদি 1953 সালে এই ঘটনা ঘটে থাকে, আর সেই 53 সনের সেই যে আমেরিকার যে দখলদারিত্ব, সেটা ইরানকে 1979 সন পর্যন্ত যদি কন্টিনিউয়াসলি অত্যাচার করতে থাকে, বাংলাদেশে কেন ভারত সেটা পারবে না? কেন ভারত সেটা করবে না? আর আমরা কি ইরানের যে জাতিগোষ্ঠী, তাদের সে শক্তিশালী হয়ে পড়লাম? কাজেই এরকম একটা, যাকে বলে, পরিস্থিতি, প্রেক্ষাপট টকবগিয়ে ফুটছে, আর আমরা তখন মনের আনন্দে দোতারা বাজাচ্ছি, বাঁশি বাজাচ্ছি, আর গতানুগতিক কথাবার্তা বলছি, কাজকর্ম চালিয়ে যাচ্ছি। অথচ আমাদের যারা প্রতিপক্ষ, সেটা আপনি আরাকান আর্মি বলেন,
সেটা মায়ানমারের জান্তা সরকার বলেন, সেটা রোহিঙ্গাদের মধ্যে 8 থেকে 10টি সশস্ত্র গোষ্ঠী বলেন, ভারতের মদদে যে সকল পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ রয়েছে যারা পুরো পাহাড়ের শান্তিকে বিনষ্ট করেছে তাদের কথা বলেন, আমাদের এই দেশে যে সকল ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট রয়েছে, চীনের এজেন্ট রয়েছে, রাশিয়ার এজেন্ট রয়েছে, এবং যাকে বলা হয় গ্লোবাল মাফিয়াতন্ত্র, এই দেশটিকে স্বর্ণ চোরাচালান, অস্ত্র চোরাচালান, তারপর মাদক চোরাচালানের গোল্ডেন ট্রায়াঙ্গেল হিসেবে ব্যবহার করার জন্য পৃথিবীর যে সকল চোরাকারবারি রয়েছে, তাদের যে সিন্ডিকেট রয়েছে, তারা এখন কতটা শক্তিশালী এবং এই দেশটাকে কীভাবে ব্যবহার করছে তার একটা ক্ষুদ্র নমুনা আপনারা দেখতে পেয়েছেন ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানের কার্গো ভিলেজে একদিকে আগুন লাগছে আর অন্যদিকে এই কার্গো ভিলেজের মধ্যে সবচেয়ে সুরক্ষিত যে অস্ত্র ভাণ্ডার, যেখানে আগ্নেয়াস্ত্রগুলো রাখা হয় আমদানিকৃত। এখন এই আগ্নেয়াস্ত্র পাবলিকের না মিলিটারির না নৌবাহিনীর নাকি অন্য কোনো পুলিশ বাহিনীর, সেই তথ্য জানার অধিকার আমাদের নেই, কিন্তু আমরা যেটা জেনেছি এখান থেকে অস্ত্র লুট হয়ে গেছে। যেভাবে এই বিপ্লবের মধ্যে 8,500 অস্ত্র লুট হয়ে গেছে, যেভাবে বাংলাদেশে স্নাইপার রাইফেল ঢুকেছে, সেই স্নাইপার রাইফেলের গুলিতে বহু মানুষ হতাহত হয়েছে। আবার এখন সেই রাইফেলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কারা এগুলো কোথায় নিয়েছে। এই যে অস্থিরতা চলছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এটার পরিণতি কি হতে পারে আপনি চিন্তা করুন। যে অতীতে সেই একদিকে পলাশির যুদ্ধের কথা চিন্তা করেন, যে আপনি বাংলার মসজিদে নবাব সিরাজউদ্দৌলা বসে আছে, অন্যদিকে রবার্ট ক্লাইভ শূন্য নিয়ে বসে আছে। তো একদিকে সীমান্তে যদি এরকম যুদ্ধ থাকে বা শূন্য এসে বসে থাকে, তখন যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাদের কি ঘুম ছিল? আর এখন আমরা কি করে ঘুমাই বলেন তো? দেশের ভিতরে অস্ত্রের ঝঞ্ঝানা নেই, প্রকাশ্য দিবালোকে গোলাগুলি হচ্ছে, সীমান্তের ওপারে 5 থেকে 6টি পয়েন্টে, অর্থাৎ আমাদের যে খুলনা যশোর যে বেল্টগুলো রয়েছে, এই বেল্ট, তার বাইরে কুষ্টিয়ার এই বেল্ট, চাঁপাইনবাবগঞ্জের যে বেল্ট, এরপরে সিলেটের বেল্ট, অর্থাৎ ভারতের সাথে যেই জায়গাতে সীমান্ত রয়েছে, যে সীমান্তে যাকে বলা হয় ভারত বেড়া নির্মাণ করেনি এখনো, তার ওপারে ভারতের যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে, সেই ক্যান্টনমেন্টে যে অস্ত্রের দামামা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্য যে সকল সৈন্যের এবং শক্তির গোলাবারুদের সমাবেশ করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা কি আপনি করবেন না? জনমতকে আপনি গঠন করবেন না? আমরা সেগুলো না করে আমরা আগে কি যাকে বলা হয় গণভোট হবে না জাতীয় নির্বাচন হবে? আগে কি মানে সংস্কার হবে না বিচার হবে? এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়, বড় বড় রাজনীতিবিদরা যখন এগুলো নিয়ে বিবাদ বিসংবাদ করে, খুব কান্না করতে